হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াস স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আমি ঠিকঠাক তোমাদের ভিডিও দিতে পারছি না সময়ের অভাবে। কিন্তু আজকের আমি তোমাদের যে ইতিহাসের বেশ কয়েকটি উত্তর আমি তোমাদের প্রশ্নের সঙ্গে দেখিয়ে দিই, তোমাদের মনে করিয়ে দিই। তোমাদের যেহেতু 27 তারিখে ইতিহাস পরীক্ষা আছে, সবাইরই ইতিহাস পরীক্ষা আছে, সেই জন্য তোমাদের যে লাস্ট মিনিট সাজেশনটা আমি দিয়েছিলাম, অর্থাৎ 8 নম্বর মানের প্রশ্ন যে 5টা লিখতে হয়, 5 8 40 নম্বর, সেই লাস্ট মিনিট সাজেশনের কিছু উত্তর। প্রথম পার্ট আমি কালকের একটি ভিডিও দেবো এবং আজকের যে পার্টটি দিচ্ছি এটি হলো প্রথম পার্ট। এখানে 7টি প্রশ্নের উত্তর, মানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের যে প্রশ্নগুলি আছে তার মধ্যে মোট 7টা থেকে 8টি প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখে দিচ্ছি। সম্পূর্ণ দেখাতে পারবো না একটা ভিডিওর মাধ্যমে, কারণ তোমরা বোঝো যে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, অর্থাৎ 20-25 মিনিটের মতো সময় লেগে যাবে দেখাতে গেলে। সেই জন্য আমি 10-12 মিনিটের মধ্যে তোমাদের একটা ভিডিও দিচ্ছি 8টি প্রশ্নের উত্তর দেখিয়ে। এইগুলি তোমরা যদি করে থাকো তাহলে তো খুবই বেটার হয়, এবং যদি এখনও পর্যন্ত কিছু কিছু করে থাকো এবং তার মধ্যে যে কটি তোমরা করনি সেই কটার উত্তর তোমরা পেয়ে গেলে অবশ্যই তোমরা করে নাও। তোমরা যে কোনো একটি রেফারেন্স বই থেকে তার উত্তর তৈরি করতে পারো। এসো, প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, কিভাবে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয় তার সংক্ষেপে লেখো। এটি অধ্যায় 2। এই 2-এর অধ্যায় থেকে এই প্রশ্নটি তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নটির উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা তোমাদের বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা বইটা দেখেই বুঝতে পারছো আমি কোন বই থেকে তোমাদের উত্তরগুলো দেখাচ্ছি। এই বইটি তোমাদের যাদের না আছে, তোমরা অন্য বই থেকেও তোমরা তৈরি করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছ কীভাবে বিবর্তনের মধ্যে দিয়ে আদি মানুষ শিকারী খাদ্য সংগ্রাহক থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়। এখান থেকে এই পেজটা প্রথমে দেখে নাও, তারপরে আমি পরের পেজটা দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। আমি পাশে গার্ড করে রাখছি। প্রথমটি দেখে নাও এই পর্যন্ত। তারপরের অংশটি আমি দেখাচ্ছি। দেখো পরের উত্তর, পরের পেজের উত্তর। আরও একটি উত্তর আছে, দেখতে পাচ্ছ পরের পেজের উত্তর। তোমাদের 2-এর দাগের প্রশ্ন, প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক বিবরণ দাও। 2-এর দাগের প্রশ্নটি ছিল প্রাচীন রোম ও প্রাচীন ভারতের দাসপ্রথার তুলনামূলক বিবরণ দাও। এখানে দেখতে পাচ্ছ হেডিং, দেখতে পাচ্ছ রোমান ও গুপ্ত সাম্রাজ্যের দাসপ্রথার তুলনা। এর অ্যান্সার কিন্তু এটাই হবে। দেখতে পাচ্ছ নিচে আর একটু আছে, আমি দেখাচ্ছি। এই উপসংহার পর্যন্ত। এটা 2-এর দাগের প্রশ্নের উত্তর গেল। চলো 3-এর দাগের প্রশ্নের উত্তরে যাই। তারপর 3-এর দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ, টমাস ক্রমওয়েলের ও নব্য রাজতন্ত্রের সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা টমাস ক্রমওয়েলের অবদান লেখো। নতুন রাজতন্ত্র সম্পর্কে আলোকপাত করো। ক্রমওয়েল কোন কোন বিভাগের পুনর্গঠন করেন? এটি তোমাদের অধ্যায় 4 থেকে এই প্রশ্নটি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ টমাস ক্রমওয়েল ও ইংল্যান্ডের নব্য রাজতন্ত্র। এখান থেকে তোমাদের উত্তরটি হবে নিচে আরেকটু আছে। এবার আমরা ডান দিকে যাব। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটা চাপা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ডান দিকের এই নাম্বার 3, 4, 5 এবং ক্রমওয়েলের পুনর্গঠন প্রচেষ্টা। এই পেজটা পুরোটাই এই পর্যন্ত। পরের প্রশ্নটি দেখো। পরের প্রশ্নটি, ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখতে পাচ্ছ এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 15 সালে পড়েছিল, 18 সালেও পড়েছিল। তোমাদের সময় এটি পড়তে পারে। এর অ্যান্সারটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত আছে। এবার ডান দিকে যাবো আমরা। ডান দিকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওপরটা তোমরা দেখতে পাচ্ছ না, দেখিয়ে দিচ্ছি।
দেখতে পাচ্ছ ডান দিকটা দেখতে পাচ্ছ ম্যানর হাউস, অর্থনৈতিক দিক, জমির চরিত্র, জমির বন্টন। এপারের পেজে দেখো আর কয়েকটা পয়েন্ট ছিল। 5 নম্বর পয়েন্ট ছিল উৎপাদন ব্যবস্থা, রাষ্ট্রের ক্ষুদ্র প্রতিরূপ এবং স্বয়ংসম্পূর্ণতা। তারপরে দেখতে পাচ্ছ উপসংহার। উপসংহার অর্থাৎ এই পর্যন্ত। পরের প্রশ্নটি তোমাদের দেখাবো, প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, এটি তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে আছে। প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখতে পাচ্ছ প্রশ্নটি, প্রাচীন ভারতে বর্ণ জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। এখানে তোমাদের সূচনাটা প্রথমে লিখতে হবে, তারপর দেখো প্রাচীন ভারতে বর্ণ জাতি প্রথা, পয়েন্টগুলোর মধ্যে আছে বিতর্ক, বর্ণ ব্যবস্থার সূচনা, এবং ডান দিকে আমি তোমাদের দেখাচ্ছি। তারপরের পেজে দেখো, ডান দিকের পাশে দেখো বর্ণভেদের কারণ, চতুর্বর্ণ প্রথা। নিচের দিকে আরও দুটো পয়েন্ট আছে, দুটো তিনটে পয়েন্ট আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। চতুর্বর্ণের পেশা, ঋগ বৈদিক যুগে জাতি প্রথা, যজুর বেদের যুগে জাতি প্রথা। দেখতে পাচ্ছ আরও একটি পয়েন্ট আছে ডান দিকে, জাতি প্রথার উপাদান। এই পর্যন্ত তোমাদের উত্তরটা লিখতে হবে, যদি বড় মনে হয় একটু ছোট করে নেবে। এবারে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় দাও ও তার কার্যাবলী সম্পর্কে আলোচনা করো, কিংবা প্রাচীন মিশরে ক্লিওপেট্রা ও নেফারতিতির পরিচয় দাও, তাদের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। একটু বড় প্রশ্ন আছে, যদি একটা হয়তো কম, এবার যদি দুটো লিখতে দেয় তাহলে তোমাদের একটু চাপ হবে। দেখতে পাচ্ছ প্রশ্নটি, প্রাচীন মিশরে ক্লিওপেট্রার পরিচয় ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। প্রথম দেখতে পাচ্ছ ক্লিওপেট্রা, তারপরে প্রাচীন মিশরে ক্লিওপেট্রার কার্যাবলী। পয়েন্ট আছে দেখতে পাচ্ছ সিংহাসন লাভ, জুলিয়াস সিজারের বন্ধুত্ব লাভ, মিশরের প্রত্যাবর্তন। এই পয়েন্টগুলো লিখতে হবে, এবং পরের পেজে আরেকটু আছে দেখিয়ে দিচ্ছি। তারপরে পেজে দেখলে আর দুটো পয়েন্ট এখনও আছে, অ্যান্টনির সাথে বিবাহ এবং অ্যাক্টিয়ামের যুদ্ধে সম্পূর্ণ পরাজয়। তারপরে উপসংহার এই পর্যন্ত। এটা যদি শুধু ক্লিওপেট্রা সম্পর্কে বলে তাহলে এই পর্যন্ত এই পয়েন্টগুলো তোমাদের লিখতে হবে, এবং এর সঙ্গে যদি অন্য কোনো একটা নারীর কার্যাবলী বর্ণনা করে দেয় তাহলে তোমাদের দুটোকে সংক্ষেপে করে লিখতে হবে। ক্লিওপেট্রার সঙ্গে সঙ্গে তোমরা নেফারতিতি সম্বন্ধে একটু পড়ে যাবে, অনেক সময় দুটো করে নারী দিয়ে দেয়, ফলে তখন লেখাটা অনেকটা চাপ হয়ে যায়। তাহলে নেফারতিতিটা তোমরা শর্ট করে একটু জেনে যাবে, এবং ক্লিওপেট্রাটা তোমরা সম্পূর্ণ খুব ভালোভাবে তৈরি করবে। তার সঙ্গে নেফারতিতিটা একটু হালকা করে পড়ে যাবে, যাতে দুটো যদি একসঙ্গে দেয় তাহলে তোমরা লিখতে পারবে, কিছুটা লিখতে পারবে। চলো আজকের ভিডিওর শেষ প্রশ্নটা আমরা দেখে নিই। প্রশ্নটি দেখতে পাচ্ছ, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি বা প্রেক্ষাপট বিশ্লেষণ করো, অথবা ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। দেখতে পাচ্ছ ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি বা প্রেক্ষাপট। তোমাদের লেখার নিয়ম, প্রথমে একটু সূচনা দিয়ে দেবে, দিয়ে তারপর এগুলো লিখবে। তারপরে দেখো আমি তুলে ধরছি। এই সবুজ কালির দাগ দেওয়া ঠিক পর্যন্ত, এই পর্যন্ত তোমাদের অ্যান্সার লিখতে হবে। তোমাদের প্রথম পর্যায়ে হ্যাঁ আরও একটি প্রশ্ন আছে, 8 দাগের প্রশ্নটি দেখতে পাচ্ছ, আকবরের দ্বীন-ই ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও আমি তোমাদের দেখিয়ে দিই, আর দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন এবং তার উত্তরগুলো বলবো আমি আগামীকাল। দেখতে পাচ্ছ প্রশ্নটি, আকবরের 16ই কুল ধর্মাদর্শের প্রতীক হিসেবে দ্বীন-ই ইলাহির পরিচয় দাও, অথবা আকবরের দ্বীন-ই ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো, অথবা আকবরের ধর্মনীতি আলোচনা করো।
দেখতে পাচ্ছ নিচে একটু বাদ আছে, আমি তুলে ধরছি। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আগামীকাল পার্ট 2 ভিডিও তোমরা আগামীকাল পেয়ে যাবে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট। এবং তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো, না হলে তোমরা সমস্ত প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো তোমরা ঠিক দেখতে পাবে না।